চ্যাপ্টার ৩১৮ ভেরিফিকেশন। মিস্টার রোজেল গুস্তাভের অন্যের লেখা থেকে চুরি করা পাণ্ডুলিপিগুলো না, এগুলোকে আসলে তার সৃজনশীলতার পাণ্ডুলিপি বলাই ভালো। এই পাণ্ডুলিপিটা বেশ দামি একটা বই হওয়ার কথা। এই বইয়ের ভেতর রাখা বুকমার্কটা কি আসলেই একটা কার্ড অফ ব্লাসফেমি হতে পারে? ভাবতেই ক্লাইন মোরেত্তির হৃৎপিণ্ড এক মুহূর্তের জন্য থমকে গেল। সে হালকা করে নিজের দাঁতে দাঁত চাপল এবং নিঃশব্দে নিজের স্পিরিট ভিশন সক্রিয় করল। তবে বইটার মাঝে অস্বাভাবিক কোনো কিছুই তার চোখে পড়ল না। সে একে একে অন্য বুকমার্কগুলোর দিকেও তাকাল, কিন্তু ফলাফল একই হল। সে মনে মনে ভাবল, এটাই স্বাভাবিক। এটা খুঁজে পাওয়া যদি এতই সহজ হতো, তাহলে এত বছর ধরে এটা এখানে টিকে থাকত না। কলাইন তার স্পিরিট ভিশন বন্ধ করে দিল। সে আবার নতুন করে সবকিছু ভাবতে শুরু করল। মিস্টার রোজেলের ডায়েরি থেকে সে যা যা জেনেছে এবং তার চরিত্রের যে ধরন সে দেখেছে, সেখান থেকে একটা সিদ্ধান্তে আসার চেষ্টা করল সে। যতটুকু বোঝা যায়, মিস্টার রোজেল যখন বলেছেন যে কার্ড অফ ব্লাসফেমি রাখা বইটা খুব দামি, তখন সেটা সাধারণ কোনো বই হওয়ার কথা নয়। তার রসবোধটা বেশ অদ্ভুত ছিল। দামি দামি তথ্যে ভরা একটা বইয়ের ভেতর খুব সাধারণ একটা বুকমার্ক লুকিয়ে রেখে মানুষকে বোকা বানানোটা তার চরিত্রের সাথে বেশ মানায়। তাই খুব দামি নয় এমন বইগুলোকে সরাসরি বাদ দেওয়া যায়। কলাইন চারদিকে চোখ বুলিয়ে সবকিছু বোঝার চেষ্টা করল। মিউজিয়াম গাইডের কথা তখন তার কানেই ঢুকছিল না। সব মিলিয়ে এই স্টাডি রুমে একমাত্র ওই সৃজনশীলতার পাণ্ডুলিপি বইটাই তার সব শর্ত পূরণ করছে। বাকি বইগুলোর মূল্য খুবই সাধারণ। মিস্টার রোজেলের যে ব্যক্তিত্ব, তাতে তিনি নিশ্চয়ই ওগুলোকে বেছে নিতেন না। হ্যাঁ, মিস্টার রোজেল ঠিক ওই ধরনের মানুষ ছিলেন যিনি বলতেন, আমি আমার গোপন তথ্যগুলো সবচেয়ে চোখের সামনে লুকিয়ে রাখব, কিন্তু তোমাদের কারো সাধ্য নেই সেগুলো খুঁজে বের করার। কথাটা কল্পনা করতেই ক্লাইনের মনের ভেতর সম্রাটের একটা অদ্ভুত হাসিমাখা চেহারা ভেসে উঠল। অবশ্যই সে নিশ্চিত হতে পারছিল না যে ওই বুকমার্কটাই আসলে ছদ্মবেশে থাকা কার্ড অফ ব্লাসফেমি কি না, কারণ মিস্টার রোজেলের কাছে মিস্টিসিজম বা রহস্যবিদ্যার উপর লেখা অনেক দামি বই ছিল, আর সেই বইগুলো গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজ চার্চ নিশ্চয়ই সাধারণ মানুষের জন্য প্রদর্শনীতে রেখে দেবে না। হ্যাঁ, আমাকে আগে নিশ্চিত হতে হবে যে এটাই কার্ড অফ ব্লাসফেমি, তারপর আমি এটাকে হাতিয়ে নেওয়ার কথা ভাবব। দুর্ভাগ্যবশত ২০ জানুয়ারি তারিখটা ব্যবহার করে কোনো সিদ্ধান্তে আসা সম্ভব নয়। কেউ জানে না কোন বুকমার্কটা কোন বইয়ে রাখা হয়েছে আর কোন দিন সেটা রাখা হয়েছিল। কলাইন মনে মনে বিড়বিড় করল এবং গাইডের দিকে তাকাল। সে হেসে জিজ্ঞেস করল, মিস গাইড, বুকশেলফের বইগুলোর ভেতরেও কি কোনো কিছু রাখা আছে? যেমন ধরুন, কোনো এক অভিজাত নারী মিস্টার রোজেলকে কোনো গোপন চিঠি লিখেছিলেন, যা হয়তো বইয়ের ভাঁজে রয়ে গেছে। এই প্রশ্ন শুনে সেখানে থাকা অন্য পুরুষেরা মিটিমিটি হাসতে শুরু করল। গাইড মেয়েটি মাথা নেড়ে বলল, না মিস্টার, তেমন কিছু নেই। যেসব বইয়ের ভেতর অন্য কোনো জিনিস পাওয়া গিয়েছে সেগুলো বের করে আলাদা করে সবার দেখার জন্য এখানে রাখা হয়েছে। সে আরও যোগ করল, এটা সম্রাট রোজেলের স্টাডি রুমের একটা পুনর্নির্মাণ মাত্র, কোনো নির্দিষ্ট সময়ের হুবহু প্রতিফলন নয়। তাই সবকিছু আগের মতোই ধরে রাখার কোনো প্রয়োজন নেই। কলাইন হাসল এবং সাথে সাথে বলল, আমি বুঝতে পেরেছি। এটা সত্যিই হতাশাজনক। মনে মনে সে ভাবল, এটা তো দারুণ হল। পুরো প্রদর্শনীতে যাচাই করার মতো তাহলে একটাই বুকমার্ক আছে। কাজটা এখন অনেক সহজ হয়ে গেল। গাইড যখন রোজেলের প্রিয় বইসমূহ নিয়ে কথা বলছিল, কলাইন তখন পুরো ঘরটার সাজসজ্জা ভালো করে দেখে নিচ্ছিল। ১০০ বছরেরও বেশি আগের পরিবেশ ফিরিয়ে আনার জন্য ঘরে কোনো গ্যাস ল্যাম্প রাখা হয়নি। আলোর জন্য মূলত কয়েক মিটার দূরের জানালাগুলো আর সিলিং থেকে ঝুলে থাকা বিশাল ক্রিস্টাল ঝাড়বাতিগুলোর ওপর নির্ভর করা হচ্ছে। ডেস্কের উপর থাকা পিতলের ল্যাম্পটায় কোনো মোমবাতিও নেই, ওটা শুধুই সাজানোর জন্য রাখা হয়েছে। জানালার বাইরে তাকিয়ে ক্লাইন দেখতে পেল রোদে শুকিয়ে যাওয়া হলুদ ঘাস আর একটা লোহার ল্যাম্পপোস্ট সোজা দাঁড়িয়ে আছে। সে জায়গাটা ভালো করে মনে রাখল এবং আবার গাইডের বর্ণনায় মন দিল। মনে মনে সে চুরির পরিকল্পনাটা সাজাতে শুরু করল। একটা বিষয় পরিষ্কার, মিস্টার রোজেলের ডায়েরি অনুযায়ী চার্চগুলো বা প্রাচীন রাজপরিবারগুলো কখনোই চাইবে না যে কার্ড অফ ব্লাসফেমি সাধারণ মানুষের হাতে পৌঁছে যাক। এতে গত ১০০০ বছরেরও বেশি সময় ধরে চলা স্থিতিশীল সমাজ ব্যবস্থা ভেঙে পড়তে পারে। তাই আমি যদি এই দায়িত্বে থাকা কোনো আর্চবিশপ হতাম, তাহলে মিস্টার রোজেলের সব জিনিসপত্র পুড়িয়ে ফেলতাম। যদি কার্ডগুলো পুড়িয়ে নষ্ট করা সম্ভব হতো, তাহলে ঈশ্বরদের জন্য সেটাই হতো সবচেয়ে ভালো ফলাফল। আর যদি ওগুলো নষ্ট না হতো, তাহলে পুড়ে যাওয়ার পর ওগুলোর অস্বাভাবিক রূপ সবার সামনে ধরা পড়ত। যেহেতু মিস্টার রোজেলের জিনিসগুলো এখনও টিকে আছে, তার মানে তিনি এমন কোনো চাল চেলেছিলেন যাতে ঈশ্বররা সহ সবাই বিশ্বাস করে যে তিনি সব কার্ড বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং নিজের কাছে একটাও রাখেননি। অবশ্যই এমন একটা সম্ভাবনাও থাকে যে কোনো চার্চ বা প্রাচীন রাজপরিবার হয়তো নিজেদের বিয়ন্ডার পাথওয়ে পূর্ণ করার জন্য এই কার্ডগুলো হাতিয়ে নিতে চায়, কিন্তু সেই সম্ভাবনা খুবই কম, কারণ সম্রাট রোজেল চাইলেই তাদের সাথে জোট বাঁধতে পারতেন। কার্ডগুলো ছড়িয়ে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো প্রয়োজন তার হতো না। যদি তেমন কিছু হতো,
তবে তার ডায়েরিতে একটা আত্মবিশ্বাস বা উদ্বেগের ছাপ থাকত। কিন্তু তার লেখাগুলোতে শুধুই এক ধরনের নিরাশা ছিল, যা তাকে প্রাচীন গোপন সংগঠনের ওপর নির্ভর করতে বাধ্য করেছিল। তাছাড়া 100 বছরেরও বেশি সময় পার হয়ে গিয়েছে। গড অফ স্টিম অ্যান্ড মেশিনারিজ চার্চ নিশ্চয়ই অনেকবার তল্লাশি চালিয়েছে, তাই কেউ বিশ্বাসই করবে না যে কার্ড অফ ব্লাসফেমি এখনও এখানে লুকিয়ে রাখা আছে। অন্য কথায়, এই প্রদর্শনীর নিরাপত্তা ব্যবস্থা খুব একটা কড়া হওয়ার কথা নয়। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যাকলুন শহর এখন দ্য ডেভিল এর সিরিয়াল খুনের আতঙ্কে কাঁপছে। 3টি চার্চের বিয়ন্ডাররা এখন পুরো শহর চষে বেড়াচ্ছে খুনিকে ধরার জন্য। তাই মেশিনারি হাইভ মাইন্ড দল এই গুরুত্বহীন প্রদর্শনীতে খুব বেশি মানুষ মোতায়েন করার বিলাসিতা করতে পারবে না। হ্যাঁ, এখানকার সবচেয়ে দামি জিনিস হল মিস্টার রোজেলের ডায়েরি। অনেক বুনো বিয়ন্ডাররা সম্রাটকে খুব শ্রদ্ধা করে। তারা বিশ্বাস করে ওই অদ্ভুত প্রতীকে লেখা বইগুলোতে অনেক গভীর রহস্য লুকিয়ে আছে। ওগুলো চুরি করার মোটিভ এবং ক্ষমতা দুইই তাদের আছে। তাই রক্ষীদের মূল নজর থাকবে ওই ডায়েরিগুলো যেখানে রাখা হয়েছে সেই ঘরে। কলাইন ভাবল, বাড়ি ফিরে গ্রে ফগ বা ধূসর কুয়াশার ওপর বসে ভাগ্য গণনা করে তার এই বিশ্লেষণটা একবার মিলিয়ে নেবে। তবে তার আগে তাকে নিশ্চিত হতে হবে যে ওটা আসলেই একটা কার্ড অফ ব্লাসফেমি কিনা। তা না হলে শুধু শুধু ঝুঁকি নিয়ে আর এত পরিশ্রম করে একটা সাধারণ বুকমার্ক চুরি করা হবে চরম বোকামি। সেটা হলে নিজের কবরে ফিরে যাওয়াই ভালো হবে। কিন্তু কিভাবে এটা যাচাই করা যায়? আমি নিজে চুরি করার আগে এখানে ঢুকতে পারব না, আর এখন তেমন কোনো সুযোগও নেই। আমাকে কারো সাহায্য নিতে হবে, কিন্তু কাজটা করতে হবে খুব সাবধানে। কলাইন খুব মন দিয়ে গাইডের কথা শুনছিল, যেন সে খুবই আগ্রহী একজন দর্শক। মনে মনে সে ভাবল, মিস ফোর্সওয়াল একজন অ্যাপ্রেন্টিস। সে দেয়াল বা দরজা ভেদ করে যাতায়াত করতে পারে। তার কাছে থাকা ক্ষমতাটা অনেকটা মাস্টার কি বা সব তালা খোলার চাবির মতো। সে ভালো প্রার্থী হতে পারত, কিন্তু সে মাত্র সিকোয়েন্স নয়ের বিয়ন্ডার। তার জন্য মিউজিয়ামে ঢুকে এটা পরীক্ষা করা অনেক বেশি বিপজ্জনক হয়ে যাবে। মিস শিও দেরেচা? না, সে এই কাজের জন্য উপযুক্ত নয়। তাকে কি বলা যায়, কোনো চোর ভাড়া করতে? না, সেটাও ঠিক হবে না। এখানে বিয়ন্ডার গার্ডরা আছে। চোরটা হাতে নাতে ধরা পড়ে যাবে, আর তাতে সবাই জেনে যাবে যে কেউ একজন মিস্টার রোজেলের বুকমার্ক নিয়ে তদন্ত করছে। মিস শ্যারন, সে যথেষ্ট শক্তিশালী এবং তার ক্ষমতা এই কাজের জন্য নিখুঁত। কিন্তু সমস্যা হল, কার্ড অফ ব্লাসফেমি এমন একটা পবিত্র জিনিস যা পাওয়ার জন্য যে কোনো বিয়ন্ডার খুন করতেও দ্বিধা করবে না। শ্যারনকে আমি এখনও অতটা বিশ্বাস করতে পারছি না। কলাইন একে একে তার পরিচিত সবার কথা ভাবতে লাগল। অবশেষে সে একজনের কথা ভাবল। মিস অড্রে হল, বা মিস জাস্টিস। সে একজন অভিজাত নারী। তার অঢেল সম্পদ আর ক্ষমতা আছে। সে কি কৌতুক করার অজুহাতে ওই বুকমার্কটা একবার ছুঁয়ে দেখতে পারে না? হ্যাঁ, সুযোগ অনেক আছে। তাছাড়া এই পদ্ধতিতে কারো মনে কোনো সন্দেহও জাগবে না। ভবিষ্যতে আমার চুরি করার জন্য এটা বেশ সুবিধাজনক হবে। কলাইন যত বেশি এটা নিয়ে ভাবল, তার কাছে ততই এটাকে কার্যকরী মনে হল। এখন প্রশ্ন হল, কিভাবে যাচাই করা যাবে? যেহেতু কার্ড অফ ব্লাসফেমিয়ের ওপর কোনো ভাগ্য গণনা বা ভবিষ্যৎবাণী কাজ করে না, তাই এই মুহূর্তে তার মাথায় একটাই বুদ্ধি এলো, বুকমার্কটা সামান্য নষ্ট করার চেষ্টা করা। কার্ড অফ ব্লাসফেমি অজেয়, এটাকে সহজে নষ্ট করা যায় না। ভাগ্যের খেলা হলো এমন যে ওই কার্ডের ওপর ভাগ্য গণনা করতে গেলে সেটা সাধারণ কোনো জিনিসের মতোই ফলাফল দেখাবে। যাই হোক, সম্রাট রোজেল এখানে কি পাসওয়ার্ড ব্যবহার করেছেন তা আমি জানি না, তাই আমাকে এই স্থূল পদ্ধতিতেই এগোতে হবে। যদি বুকমার্কটা আসলেই ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, তবে বুঝতে হবে এটার সাথে আমার কোনো ভাগ্য নেই। তবে সম্রাটের পছন্দ অনুযায়ী হয়তো কোনো বিশেষ শব্দ বলে এটাকে সক্রিয় করা যেতে পারে। তিনি একবার তার ডায়েরিতে মজা করে লিখেছিলেন, আমার সব সম্পদ তোমাদের জন্য রেখে গেলাম, কিন্তু আগে তোমাদের তা খুঁজে বের করতে হবে। আমি আমার যা কিছু আছে সব কুয়াশাচ্ছন্ন সমুদ্রের শেষ প্রান্তে রেখে এসেছি। আর ওই কার্ড অফ ব্লাসফেমি নিশ্চয়ই সেই সম্পদগুলোর মধ্যে একটা। তাহলে কি এটার অ্যাক্টিভেশন পাসওয়ার্ড বা সক্রিয় করার মন্ত্র প্রাচীন হার্মিস ভাষায় ওয়ান পিস হতে পারে? না, সেটা হওয়ার কথা নয়, কারণ দ্বিতীয় কোনো পৃথিবান্তরী বা ট্রান্সমিগ্রেটর না আসলে কেউ এই শব্দটার মানে বুঝবে না। সম্রাট তো বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছিলেন, তাই পাসওয়ার্ডটা নিশ্চয়ই হার্মিস বা প্রাচীন হার্মিস ভাষায় পাইরেট কিং বা জলদস্যু রাজা হওয়ার কথা। কলাইন ধীরে ধীরে নিজের পরিকল্পনা গুছিয়ে নিল এবং প্রদর্শনীর নকশাটার দিকে কড়া নজর দিতে শুরু করল। গাইডের কথা শেষ হলে তারা সম্রাটের স্টাডি রুম থেকে বেরিয়ে অন্য একটা হলে প্রবেশ করল। সবকিছু শেষ হলে যখন সবাই নিজের মতো ঘুরে দেখার সুযোগ পেল, ক্লাইন একটু লজ্জা পাওয়ার ভান করে বলল, মিস গাইড, একটু বলবেন ওয়াশরুমটা কোথায়? উপরে। গাইড মেয়েটি বিনীতভাবে বলল, না মিস্টার, উপরে আমাদের অফিস। আপনি এই পথ দিয়ে সোজা গিয়ে বামে ঘুরলেই ওয়াশরুম দেখতে পাবেন। এই সুযোগে কলাইন ওয়াশরুমের সাথে অন্য হলগুলোর সংযোগ বুঝে নিল এবং নিজের মনের ভেতর একটা মানচিত্র তৈরি করে ফেলল। দুপুরের দিকে সে মিউজিয়াম থেকে বেরিয়ে মিনাং স্ট্রিটের 15 নম্বর বাড়িতে ফিরে এল।
কলাইন প্রথমে ভেবেছিল দ্য ফুল হিসেবে মিস জাস্টিসকে বলবে যে তার একজন অনুসারীর সাহায্য প্রয়োজন, কিন্তু পরক্ষণেই সে ভাবল এতে মিস্টার ফুলের গাম্ভীর্য নষ্ট হতে পারে। একজন রহস্যময় ও সর্বশক্তিমান সত্তা হিসেবে তাকে সবসময় শান্ত ও ধীরস্থির থাকতে হবে। সে বারবার তার অনুসারীদের জন্য এভাবে সাহায্য চাইতে পারে না, অন্তত ব্যক্তিগতভাবে তো নয়ই। কলাইন কিছুক্ষণ চিন্তা করে একটা সমাধান বের করল। সে ঠিক করল তার ওই অনুসারীর প্রার্থনার দৃশ্য আর কণ্ঠস্বর সে সরাসরি মিস জাস্টিসের কাছে পৌঁছে দেবে। সেখানে মিস্টার ফুল নিজে থেকে কিছুই বলবেন না। কলাইন একটা দীর্ঘশ্বাস ফেলল এবং ঘরের জানালাগুলো বন্ধ করে দিল। নিজের গাল দুটো একটু ডলে নিয়ে সে নিজের কাছেই প্রার্থনা করতে শুরু করল। এই যুগের নয় এমন একটা ফুল, ধূসর কুয়াশার ওপরের রহস্যময় শাসক, সৌভাগ্যের অধিপতি ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কিং, আমি আপনার সাহায্য প্রার্থনা করছি। আমি আশা করছি কেউ একজন আমাকে মিস্টার রোজেলের সৃজনশীলতার পাণ্ডুলিপির ভেতরে থাকা বুকমার্কটা ছুঁয়ে দেখতে সাহায্য করবে। ওটাতে সামান্য একটা আঁচড় কাটার চেষ্টা করতে হবে যা সহজে চোখে পড়ে না, আর আমাকে তার ফলাফল জানাতে হবে। এটা করার সময় তাকে হার্মিস বা প্রাচীন হার্মিস ভাষায় পাইরেট কিং শব্দটি উচ্চারণ করতে হবে। যে আমাকে সাহায্য করুক না কেন, কোনো প্রতিক্রিয়া হোক বা না হোক, আমি তাকে ৫০ পাউন্ড দিতে রাজি আছি। আমার যে ৫,০০০ পাউন্ড এখনও পাওয়া বাকি আছে সেখান থেকেই এটা কেটে রাখা যাবে, আর যদি কোনো প্রতিক্রিয়া দেখা যায় তবে আমি আরও বেশি পুরস্কার দেব। সবকিছু শেষ করে ক্লাইন কিছুক্ষণ অপেক্ষা করল এবং তারপর ধূসর কুয়াশার জগতে প্রবেশ করল। সেখানে আলোর পর্দার ওপর সে নিজের প্রার্থনার দৃশ্যটা দেখতে পেল। সে ভাগ্য গণনা করে দেখল যে রয়্যাল মিউজিয়াম থেকে ওই বুকমার্ক চুরি করার কাজে কিছুটা ঝুঁকি থাকলেও তা খুব বেশি নয়। এরপর সে ওই প্রার্থনার দৃশ্যটা আলাদা করল এবং তাতে এক ধরনের অস্পষ্টতা বা মোজাইক এফেক্ট যোগ করল। নিজের কণ্ঠস্বরকেও সে কিছুটা বিকৃত করে নিল। সবশেষে সে মিস জাস্টিসের প্রতীকী তারার দিকে সেই বার্তাটি পাঠিয়ে দিল।